আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওটা বিশেষ করে বিএনপির যে সমস্ত নেতাকর্মী ভাই ও বোনেরা আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকের ভিডিওটা অন্য একটা বিষয় নিয়ে তৈরি করার জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ করেছিলাম। কিন্তু দিন শেষে দেখলাম ৪ টি বিষয় আজকে এত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই অবহিত করা দরকার। আমি আমার ভিউ অফ পয়েন্ট থেকে যতটুকু বুঝেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আজকে সারাদিনে যে ৪ টি বিষয়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছে এবং প্রত্যেকটি বিষয় সমান গুরুত্বপূর্ণ। নাম্বার 1, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, একটি ইঙ্গিত দিয়েছেন যে ৫ আগস্টে সংগঠিত বিপ্লবের সময়ে যে পুলিশ স্থাপনা এবং পুলিশের উপরে যে হামলা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে এবং থানায় যে হামলা করা হয়েছে, এইটার বিচার করা হবে। এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। নাম্বার 2 হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি ঘোষণা দিয়েছেন যে তাজুল ইসলামের সময়ে যে মামলার রায়গুলো হয়েছে সেই মামলা পুনর্বিবেচনা করা হবে, রায় পুনর্বিবেচনা করা হবে, পুনর্বিশ্লেষণ করা হবে। নাম্বার 3 হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ বা আদেশ, এটি শুনানির জন্য আগামী 1 মার্চ দিন তারিখ ধার্য করা হয়েছে পুনরায়। আর নাম্বার 4 হচ্ছে পিলখানা দিবসে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা পরিদর্শনে গিয়েছেন। পিলখানায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেখানে শহীদ সেনা অফিসারদের কবর জিয়ারত করতে গিয়েছেন। সাথে করে তিনি নিয়ে গিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। এই যে 4টি বিষয় আমি আপনাদেরকে বললাম এবং শিরোনাম হলো, এই 4টি বিষয়ের গুরুত্ব কি আপনারা অনুধাবন করতে পারছেন? একটু চোখ বন্ধ করে বিশ্লেষণ করুন তো, একটু গবেষণা করুন তো। আমরা যদি প্রথমটা দিয়ে শুরু করি, যে সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, যে ইঙ্গিত, অর্থাৎ তিনি জুলাই গণ অভ্যুত্থানে পুলিশদের এবং থানায় যে আক্রমণ হয়েছিল সেইটার তদন্ত করবেন এবং সেটার বিচার করবেন। মানে কি দাঁড়ালো? মানে জুলাই বিপ্লবীদের ফাঁসিতে চড়ানোর ইঙ্গিত তিনি দিলেন। হাসনাত, সার্জিস, নাহিদ, এই সমস্ত যারা ছিল, যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, তাদেরকে হুকুমের আসামি করে তাদের বিচারের মুখোমুখি করা এবং তাদেরকে ফাঁসির আদেশ দেয়া বা হেনস্থা করা, জেলখানার ভিতরে বন্দি করা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে তাহলে তারা আওয়ামী লীগের মতো পুনরায় নিজেদের সমস্ত কাজ বিনা বাধায় সব করে যেতে পারবে। কারণ এই যারা জেনজি আছে এদের নিয়েই তাদের যত ভয়, এরা যাতে আর পুনরায় মাঠে না নামতে পারে সেইটার একটা বন্দোবস্ত করা। নাম্বার 2-তে আমরা যদি যাই, তাহলে চিফ প্রসিকিউটর যে ঘোষণা দিলেন হাসিনার রায়ের পুনর্বিবেচনা করবেন, এর মানে কি? এর মানে হচ্ছে যে রায়টা হয়েছে ওই রায়কে আবার ঘষা মাজা করে, রাবার স্ট্যাম্প ব্যবহার করে ওটি মুছে দেয়া হবে। মুছে দিয়ে হাসিনাকে হয়তো একটা লামসাম 2-1 বছরের জেল দিয়ে, তার যারা নেতাকর্মী আছে তাদেরকে 1-1 বছরের জেল দিয়ে, এবং যারা এই যে সেনাবাহিনীর যে অপরাধীগুলো আছে তাদেরকে বেকসুর খালাস দিয়ে আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে এনে তাদেরকে রাজনীতির সুবন্দোবস্ত করে দেয়া। আর নাম্বার 3-তে যেটা ছিল গণভোট অধ্যাদেশ বাতিল চেয়ে যে হাইকোর্টে রিট করা হয়েছিল, আজকে এটি খারিজ না করে দিয়ে আগামী 1 মার্চ নতুন করে দিন তারিখ ধার্য করা হয়েছে। মানে কি? মানে পরিষ্কার, মানে এই 2 দিনের ভিতরে নতুন করে সলা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে এই রায়কে বাতিল করে দেয়া, গণভোটের এই রায়কে বাতিল করে দেয়া। এটি আদালতের মাধ্যমে, বিএনপি নিজের ঘাড়ে না নিয়ে আদালতের মাধ্যমে এটিকে বাতিল করে দিল। বাতিল করলে কি হবে? বাতিল করলে তো সাথে সাথে তাহলে জুলাই গণ অভ্যুত্থান যারা সংগঠিত করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তারা অপরাধী হয়ে যাবে, ক্রিমিনাল হয়ে যাবে। তাদেরকে ইচ্ছা মতো গ্রেপ্তার করা, তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানো। এই 3টি কাজ কিন্তু মূলত
ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং দীর্ঘমেয়াদী ক্ষমতার পথকে যারা বাধাগ্রস্ত করতে পারে তাদেরকে সাইজ করার জন্য, তাদেরকে মোকাবেলা করার জন্য করা হয়েছে। চতুর্থ নম্বরটা আমি পরে আসছি। এই যে 3টি কাজ করা হলো সেইটা একটু বলে নেই। এই 3টি কাজ করার পরে মনে করেন বিএনপি সফল হয়ে গেল, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনতে চাচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসলো। এখন আওয়ামী লীগ ফিরে আসার পরে কি হবে বলুন তো, একটু সাধারণভাবে একটু চিন্তা করুন তো। আওয়ামী লীগ ফিরে আসার পরে প্রথমে কি জামাত ইসলামকে ধরবে, এনসিপিকে ধরবে? না, এটা কিন্তু ভুল ধারণা। জামাত ইসলাম এবং এনসিপি হচ্ছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের সাথে রাজনৈতিক শত্রুতা আছে, তাদের দেখবে পরে ক্ষমতায় এসে। কিন্তু তারা প্রথমে ফিরে এসেই যে কাজটি করবে, তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যে স্থাপনা ছিল, যে ঘর বাড়িগুলো ছিল, এইগুলো আগে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে উঠবে। কথা মাথার ভিতরে ঢুকছে না? আরো সহজ করে বলি, আওয়ামী লীগ বিদায় নেবার পরে আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল, তাদের যে স্থাপনাগুলো ছিল, তাদের যে জায়গা জমি ছিল, দখলে নিয়েছে কারা? যে যে জায়গায় আওয়ামী লীগ ভোগ করতো, এটা দখলে কারা নিয়েছে? বিএনপির লোকজন নিয়েছে, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, এরা নিয়েছে, এক এক জায়গায় ভাগবাটোয়ারা করে নিয়েছে। তো তাহলে খুব স্বাভাবিক ব্যাপার এটা যে তারা এসে আগে তাদের রুটি রুজির ব্যবস্থা তো আগে করতে হবে নাকি? মনে করেন কেউ আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল, আমার প্রতিবেশী 4-5 জন মিলে। এখন আমি সুযোগ পেলাম, সুযোগ পেয়ে ফিরে আসলাম। ফিরে এসেই কি আমি আক্রমণ করব, নাকি আগে যারা আমার বাড়িতে বসে আছে সেই বাড়িতে গিয়ে আমি উঠবো? কোনটা? বাড়িতে গিয়ে যখন উঠবো তখন আমাকে বাধা দিতে আসবে, তখন সেখানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তো ঠিক এইরকম কাজটাই কিন্তু হবে। তারা এসে যারা যারা তাদের যে রেখে যাওয়া সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা, বাড়িঘর যারা দখলে আছেন, তারা পিঠের চামড়া বাঁচানোর জন্য এখনই প্রস্তুতি নেন। কিভাবে বাঁচাবেন? আমরা মেনে নিলাম, আমরা দেখছি বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে, সাধুবাদ জানাই, আসুক আওয়ামী লীগ আসুক, আমরাও চাচ্ছি এখন আওয়ামী লীগ আসুক। তাহলে এসে মার তো শুধু জামাত আর এনসিপি একা খাবে না, আগে খাবে বিএনপির নেতাকর্মীগুলো। আর আপনারা একটা জিনিস দেখেছেন, মনে করেন যে 91 সালের পর থেকে এই 2024 সাল পর্যন্ত একটু মিলান তো, একদল ক্ষমতা থেকে যাওয়ার পরে কোনো নেতা মার খেয়েছে? না, মার খায় নেই তো ভাই, কোনো নেতা মার খায় নেই। আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা যেমন রাতের অন্ধকারে কর্মীদেরকে না জানিয়েই, শেখ হাসিনা তার কর্মী বাহিনীদেরকে কোনো কিছু না জানিয়ে তিনি একা একা পালিয়ে চলে গেছেন না, তারপরে আস্তে আস্তে সময় বুঝে তার অন্যান্য নেতারাও চলে গেছে, কর্মীগুলো এখন এখানে মার খাচ্ছে। এই কাণ্ডটাই ঘটবে। আওয়ামী লীগ যখন মার শুরু করবে বা প্রচন্ড একটা আন্দোলন হবে, তীব্র আন্দোলনের মুখে বিএনপি যখন সরকার কোলাপস করবে, খসে পড়বে, তখন তো অন্যরা আর কেউ সহযোগিতা করবে না। কারণ এই যে গাদ্দারি, এই গাদ্দারির কারণে অন্য কেউ আর তখন সহযোগিতা করবে না। এটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক এটা। তখন কি হবে? নেতাগুলো সব চলে যাবে, কিন্তু রাতের অন্ধকারে সব পালিয়ে চলে যাবে। কারণ তারা এই যে বিএনপির যে সমস্ত ছোট ছোট নেতারা, আপনারা নেতা কর্মীরা 2-4 পয়সা চাঁদাবাজি করে দুর্নাম কামাচ্ছেন, তো এই 2-4 পয়সা চাঁদাবাজি করে তো আর আপনি বিদেশে সম্পদ করতে পারবেন না, বাড়ি গাড়ি কিনতে পারবেন না। এখানে চাঁদাবাজি হবে, লুটপাট হবে, নেতারা করবে। নেতারা এমন লুটপাট করবে যে তারা যদি বছরের পর বছর বেগমপাড়ায় গিয়ে থাকে, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে যদি বছরের পর বছর থাকে, তাতেও তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার আপনার মতো যারা এই সুটকে পাতি নেতা আছি, তারা কিন্তু এদেশ থেকে পালাতে পারবো না ভাই। যখন পারবো না তখন কি অবস্থাটা হবে এবার একটু চিন্তা করতে পেরেছেন? সবশেষে বলি যে বিএনপি তাহলে এই যে কাজগুলো কেন করছে? বিএনপি এই কাজগুলো করছে কারণ তারা ক্ষমতায় আসার আগে তাদেরকে এই প্রতিশ্রুতি দিতে হয়েছে। হ্যাঁ, এই প্রতিশ্রুতি তাদেরকে দিতে হয়েছে যে নির্বাচনের আগে আপনারা দেখেছেন বিএনপির সমস্ত নেতারা তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মামলাগুলো রহিত করবে, মামলাগুলো সব প্রত্যাহার করে নেবে। এই মর্মে রাতের অন্ধকারে তাদেরকে ডেকে এনে যে তোমরা আমাদেরকে ভোট দাও, তোমাদের দায়িত্ব আমরা নিচ্ছি। সেইটারই কিন্তু বহির্প্রকাশ ঘটলো আজকে
নতুন চিফ প্রসিকিউটরের মুখে, এবং সেটাই হতে যাচ্ছে। তাহলে এটা তো তাদের নির্বাচনী অলিখিত প্রতিশ্রুতি, ওয়াদা, সেই ওয়াদা তাদের পালন করতে হবে না? এই ওয়াদাটা কোথায় করে এসেছে? এই ওয়াদাটা করে এসেছে অজিত দোভালের কাছে। অজিত দোভালকে ওই যে কাঁটাতারের বেড়ার ওপারের যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন তিনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সে দেশের বাণিজ্য মন্ত্রী না এসে ব্যবসা বাণিজ্যের কথা তারা না পেরে সর্বপ্রথম তারা পেরেছে কি, এখানে নিরাপত্তার বিষয়টি তারা এখানে উপস্থাপন করেছে। তার মানে বুঝতে পারছেন? সুতরাং ওইখান থেকে যে ডক্ট্রিন আসছে সেই ডক্ট্রিন অনুযায়ী একজনকে দায়িত্ব বন্টন করা হয়েছে, এবং তারাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এবং জুলাই যোদ্ধাদেরকে 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সমূলে বিনাশ করার জন্য যা যা করা দরকার সেই প্ল্যান দিচ্ছে, যে এই করো, আর ঠিক সেটিই করা হচ্ছে। অতএব সাধু সাবধান, পিঠের চামড়া কারোরই থাকছে না, আসছে আওয়ামী লীগ। সর্বশেষ যে ঘটনাটার নিন্দা জানিয়ে শেষ করব, পিলখানায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শহীদদের কবর জিয়ারত করতে গেছেন, সেখানে যাকে নিয়ে গিয়েছেন তার হাত দিয়েই এই পিলখানা সংগঠিত হয়েছিল। সে ছিল আওয়ামী লীগের একনিষ্ঠ খাদেম। পিলখানার এই হত্যাকাণ্ডের রায়, বিচার, তদন্ত সবকিছু বাধাগ্রস্ত করার জন্য এমন কোন প্রচেষ্টা নাই যা এই রাষ্ট্রপতি করে নেই। যাদের হাতে পিলখানার রক্তের দাগ লেগে আছে, রক্ত লেগে আছে, সেই তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী গেলেন পিলখানা সফরে। এর চেয়ে বড় নিন্দার বিষয় আর কিছু হতে পারে বলে আমাদের জানা নেই।